নবম শ্রেণীর নতুন কারিকুলাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পঞ্চম অধ্যায় বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের অনুসন্ধানে। নেফারতিতির সমাধি মন্দিরের দেয়ালে আঁকা চিত্র দেখানো হয়েছে। তিনি বসে সেনেট নামের একটা খেলা খেলছেন। অনুমান করা হয় খেলাটা বর্তমান দাবা খেলার মতো কোনো খেলা ছিল। এই যে তোমরা যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা একটা খেলা। এই খেলাটার নাম হচ্ছে, তখনকার সময় ছিল সেনেট নামের এই খেলাটা। যে খেলাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেনেট নামের একটা খেলা, যেটা বর্তমানে দাবা খেলার মতো দেখতে। সেনেট নামে যে খেলাটা, সেটা কিসের মতো দেখতে ছিল? দাবা খেলার মতন। দেয়ালে আঁকা মিশরের চাষাবাদের ছবি। মিশরে কিভাবে চাষাবাদ করতো, কেমন করতো, এখানে দেয়ালে সুন্দরভাবে কিছু পিকচার ড্রয়িং করা আছে। মিশরের ফারাওগণ ছিলেন বিপুল সম্পদ ও সামরিক ক্ষমতার অধিকারী। নিজেদের তারা সূর্য দেবতা রে এর পুত্র বলে মনে করতেন। তাহলে নিজেদেরকে তারা কিসের পুত্র বলে মনে করতেন? সূর্য দেবতা রে এর পুত্র মনে করতেন। কারা? মিশরের রাজারা। ফারাওগণ ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক। ফারাওদের ক্ষমতাকে সুসংহত করতে রাজ্যের পুরোহিত বা ধর্মগুরুরাও বিশেষ ভূমিকা রাখতেন। ধর্মীয় নেতারা ফারাওদের সম্পর্কে ভালো ভালো কথা প্রচার করতেন। ফারাওগণ শুধু এই জন্মে নয়, মৃত্যুর পরেও মিশরের মানুষদের রাজা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রচার চালাতেন। ধর্মগুরুদের প্রচারণার ফলে ফারাওগণ এতই পবিত্র হয়ে ওঠেন যে সাধারণ মানুষ তাদের নাম পর্যন্ত উচ্চারণ করত না। মৃত্যুর পর তাদের দেহ যেন অক্ষত থাকে এবং পরকালে আবার শাসক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য মূলত তাদের দেহ মমি করে বিশালাকার পিরামিডের মধ্যে লুকিয়ে রাখা হতো। মৃতদের সঙ্গে মূল্যবান পাথর, স্বর্ণ, রৌপ্য দিয়ে দেওয়া হতো। তাহলে মৃতদের সঙ্গে কি কি দেওয়া হতো? মূল্যবান পাথর এবং স্বর্ণ, রৌপ্য দেওয়া হতো। ফারাওগণ তাদের চারপাশে সুবিশাল সৈন্যদল, উচ্চপদস্থ অমাত্য এবং ধর্মগুরুদের রাখতেন। এরা ছিল সবাই সুবিধাভোগী উচ্চ শ্রেণীর মানুষ। স্পার্টা একটি বর্বর ও পশ্চাৎপদ সামরিক রাষ্ট্র। প্রাচীন গ্রিক সভ্যতার নাম আমরা সকলেই শুনেছি। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল অনেকগুলো ছোট ছোট নগররাষ্ট্রকে কেন্দ্র করে। তাহলে প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কিভাবে? অনেকগুলো ছোট ছোট নগররাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নগররাষ্ট্রগুলোর মধ্যে অ্যাথেন্স ও স্পার্টার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। যত নগররাষ্ট্র ছিল তার ভিতরে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য রাষ্ট্র ছিল দুইটা, একটা হচ্ছে অ্যাথেন্স আর একটা হচ্ছে স্পার্টার। 750 থেকে 550 প্রাক সাধারণ অব্দের মধ্যে এই নগর রাষ্ট্রগুলোর বিকাশ ঘটে। স্পার্টা ছিল একটি সামরিক রাষ্ট্র। স্পার্টার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তাহলে স্পার্টার রাজা কি ছিল? সেনাবাহিনীর সর্বাধিনায়ক স্পার্টার রাজা। তিনি ছিলেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের প্রজারা তার আদেশকে আইন হিসাবে মেনে নিতে বাধ্য ছিল। স্পার্টা ছিল একটি যুববাজ রাজার নগরী। তাহলে স্পার্টা ছিল একটা কি? যুদ্ধবাজ রাজার নগরী স্পার্টা। তাহলে একটি যুদ্ধবাজ রাজার নগরী হিসেবে পরিচিত ছিল কোনটি? স্পার্টা। এখানে নতুন শিশুর জন্ম হলে প্রথমে শিশুটিকে একটি সংস্থায় নিয়ে যাওয়া হতো। শিশুটিকে যদি সুস্থ ও স্বাস্থ্যবান দেখাতো তবে তার লালন পালনের অনুমতি দেওয়া হতো। আর যদি দুর্বল অসুস্থ মনে হতো তবে তাকে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে হত্যা করা হতো। স্পার্টার রাজা অভিজাত শ্রেণীর মানুষেরা একজন শিশু বড় হয়ে যোদ্ধা হতে পারবে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখে তবে তাকে বাঁচিয়ে রাখার অনুমতি দিতেন। মাত্র 7 বছর বয়সে এসব শিশুকে তাদের পরিবার থেকে কেড়ে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণে লাগিয়ে দিতেন। খাড়াই পর্বতে তীব্র শীত, গরমের মধ্যে সামান্য একখণ্ড বস্ত্র আর অল্প একটু খাদ্য দিয়ে শিশুদের কঠোর নির্দয় একটি জীবনের দিকে ঠেলে দেওয়া হতো। এরপর এরা বড় হলে সৈন্যদলে নেওয়া হতো। বিভিন্ন রাজ্য আক্রমণ, লুণ্ঠন ও হত্যার কাজে লিপ্ত করা হতো। আর এর মাধ্যমে যে সম্পদ অর্জিত হতো তা দিয়ে স্পার্টার রাজা ও অভিজাত শ্রেণীর মানুষেরা বিলাসী জীবন যাপন করতেন।
গ্রিসের অন্যান্য নগর রাষ্ট্রগুলোর তুলনায় স্পার্টার মানুষের জীবন ছিল নিরস ও কঠোর। মাত্রা অতিরিক্ত রক্তপাত ও যুদ্ধবিগ্রহের কারণে শিল্প, সংস্কৃতি ও জ্ঞান চর্চায় তারা ছিলেন খুবই পশ্চাৎপদ। সভ্যতার ইতিহাসে মানুষের কল্যাণে, জ্ঞান ও শিল্পের উন্নয়নে তারা তাই সামান্যতম অবদানও রাখতে পারেননি। অ্যাথেন্স প্রাচীন পৃথিবীতে প্রথম যারা গণতন্ত্র বা মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল। প্রাচীন গ্রিক সভ্যতায় স্পার্টার সমসাময়িক একটি নগর রাষ্ট্রের নাম হচ্ছে অ্যাথেন্স। আর এই প্রাচীন গ্রিক সভ্যতায় স্পার্টা সমসাময়িক একটি নগর রাষ্ট্রের নাম হচ্ছে কি অ্যাথেন্স। শুরুর দিকে অ্যাথেন্স একজন রাজার শাসন এবং বংশানুক্রমিক রাজতন্ত্র চালু ছিল। সমাজে ৪ শ্রেণীর মানুষ ছিল। সমাজে কয় শ্রেণীর মানুষ ছিল? ৪ শ্রেণীর মানুষ ছিল। এর মধ্যে ছিল ধনী অভিজাতরাই রাজনৈতিক সুবিধা ভোগ করত। সাধারণ কৃষক, বণিক, কারিগরি, দাসরা ছিল রাজনৈতিক সুবিধা থেকে বঞ্চিত। সাধারণ পূর্বাব্দ সপ্তম শতকে অ্যাথেন্সের রাজনৈতিক অঙ্গনে একটি বৈপ্লবিক পরিবর্তন সূচনা হয়। অভিজাত শাসক ও যোদ্ধাদের অতিরিক্ত ভোগবিলাস এবং সম্পদ সঞ্চয়ের ফলে সাধারণ কৃষক ও শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সকল ভূমির মালিকানা চলে যায় অভিজাত শ্রেণীর হাতে। এর ফলে ভূমিহীন দরিদ্র কৃষক ও মুক্তি ও রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে এই আন্দোলন তীব্র হয়ে ওঠে। মানুষের এই দাবির মুখে রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার সাধনে বাধ্য হন সেখানকার শাসকেরা। সোলন, ক্লিস্থিনিস, পেরিক্লিস নামের শাসকেরা এমন কিছু নিয়ম নীতি নিয়ে আসেন যার ফলে শাসক ও অভিজাত শ্রেণীর মানুষদের একচেটিয়া রাজনৈতিক ক্ষমতা খর্ব হতে থাকে আর মানুষের অধিকার বৃদ্ধি পেতে থাকে। জমির ওপর কৃষকদের মালিকানা, ঋণের দায়ে সাধারণ প্রজাদের কৃতদাসে পরিণত না করার আইন হয় এথেন্সে। এরপর সাধারণ কৃষক, বণিক, কারিগর শ্রেণীর মানুষদের নিয়ে একটি অ্যাসেম্বলি গঠন করা হয়। 10 দিন পর পর এই অ্যাসেম্বলির অধিবেশন বসত। তাহলে কয়দিন পর পর অ্যাসেম্বলি অধিবেশন বসত? 10 দিন পর পর। অধিবেশনে যে কোনো নাগরিক রাষ্ট্রের আইন, প্রশাসন, অভ্যন্তরীণ, বৈদেশিক নীতি সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রস্তাব পেশ করতে পারত। গণপরিষদ ছাড়াও গোপন ভোটে নির্বাচিত 500 সদস্যের একটি পরিষদ ছিল। মানে গণপরিষদ ছাড়াও গোপন ভোটে নির্বাচিত 500 সদস্যের একটি সদস্য পরিষদ ছিল, যারা আইন ও বিচার কার্য ঠিকঠাকই হচ্ছে কিনা তা তদারকি করতেন। এছাড়া 10 জন সেনা নায়কের একটি পরিষদ ছিল। আরো কয়জন সেনা নায়কের পরিষদ ছিল? আরো 10 জন। এই পরিষদ প্রভূত ক্ষমতা অধিকারী হলেও তা গণপরিষদের সদস্যদের নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। প্রাচীন গ্রিসের অ্যাথেন্স প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ শুরু হয়। তাহলে প্রাচীন গ্রিসে অ্যাথেন্সে প্রথম রাজ্য পরিচালনা শুরু হয়। কোথায়? অ্যাথেন্সে। যদিও অ্যাথেন্সের বিপুল সংখ্যক দাস এবং নারীরা এই অধিকার থেকে বঞ্চিত ছিল, তবুও অ্যাথেন্সকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার বা আঁতুড়ঘর। তার মানে মানে বিভিন্ন ধরনের যে দাস দাসীরা ছিল বা নারীরা ছিল, তারা এই অ্যাথেন্সের গণতন্ত্র থেকে কি ছিল? বঞ্চিত থাকা সত্ত্বেও এই গণতন্ত্রের নাম ছিল সূতিকাগার বা আঁতুড়ঘর বলা হয়। তাহলে কোনটিকে সূতিকাগার বা আঁতুড়ঘর বলা হয়? এই অ্যাথেন্সকে বলা হয়। আজ থেকে প্রায় 2500 বছর আগে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে অ্যাথেন্সের শাসন ব্যবস্থা যাত্রা শুরু হয়। তাহলে কয় হাজার বছর আগে? 2500 বছর আগে। বর্তমান পৃথিবীর অধিকাংশ দেশে তারই পরিণত ফল হিসাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করেছে। যে সময়ের অন্যতম প্রধান নগরাষ্ট্র অ্যাথেন্সের নগরের মূল কেন্দ্রে বা আক্রোপলিসের বর্তমান আলেকচিত্র।